স্যার শোনা যায় না স্যার। এখন কি শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শোনা যায় স্যার। আচ্ছা, ওকে ওকে। ওকে স্যার। কোনটাতে গেলাম? এখন খেয়াল করেন, আমরা কিছু ডাটা ইন্টারপ্রিটেশন, তারপর অসপি ম্যাটেরিয়াল কিছু আলোচনা করি। এখানে একটা প্রবলেম আছে, দেখেন। 20-year-old boy presents with weakness, pallor and palpitation for 2 months. Recently he developed gum bleeding and fever. On examination he is severely anemic and has purpura over the different parts of the body. মানে একটা 20 বছরের ছেলে আসছে আপনার কাছে, উইকনেস, প্যালোর এন্ড প্যালপিটেশন, 2 মাসের হিস্ট্রি, মানে 2 মাসের একটা অ্যানিমিয়ার হিস্ট্রি নিয়ে আসছে, মানে উইকনেস, প্যালোর এন্ড প্যালপিটেশন। রিসেন্টলি তার গাম ব্লিডিং এবং ফিভার হচ্ছে। আচ্ছা, এক্সামিনেশন করে সিভিয়ারলি অ্যানিমিক এবং পারপুরা আছে। তাহলে এটা ডায়াগনোসিসটা কি হবে? ক্লিনিক্যালি এটুকু চিন্তা করলে আমার ডায়াগনোসিসটা কি আসে বলেন তো দেখি। স্যার লিউকেমিয়া আছে। স্যার লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া স্যার। লিম্ফোব্লাস্ট কি দেখতে পেয়েছেন আপনি? না স্যার, এটা লিউকেমিয়া বলবো স্যার আমি প্রথমে। লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া এমন ভাবে বললেন যে আপনি চেহারা দেখে বলতে পারেন অ্যাকুইট লিম্ফোব্লাস্টিক। যাই হোক স্যার, বাচ্চা তো এইজন্য চিলড্রেন বলে স্যার বলতেছিলাম স্যার। চিলড্রেনে তো ম্যাক্সিমাম চিলড্রেনদের এএমএল হয় না নাকি? হয় স্যার। আচ্ছা, এটা 20-year-old boy presents with weakness, pallor and palpitation for 2 months. রিসেন্টলি তার গাম ব্লিডিং এবং ফিভার। তাহলে এই দুটো থেকে ডায়াগনোসিস কি হতে পারে? 2 রকম। একটা হলো অ্যাকিউট লিউকেমিয়া অথবা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। কারণ অ্যাকিউট লিউকেমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, এই দুটাতে অ্যানিমিয়া থাকে, আর কি থাকে? ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে, থ্রম্বোসাইটোপেনিয়া এবং জ্বর থাকে, ফিভার থাকে, তাই না? নিউট্রোপেনিয়া জন্য থাকতে পারে। তাহলে কিন্তু আমি যখন ব্লাড কাউন্ট করলাম তখন দেখলাম যে তার টোটাল কাউন্ট কত? টোটাল ডাব্লিউবিসি কাউন্ট 1500 পার কিউবিক মিলিমিটার। তাহলে দেখলাম যে কি টোটাল কাউন্টটা কত? এটা কম, তাই না? এখন ডিফারেন্সিয়াল কাউন্টের মধ্যে
নিউট্রোফিল 8% আর লিম্ফোসাইট 91%, ইওসিনোফিল 1%। আর প্লাটিলেট কাউন্ট 10,000 পার কিউবিক মিলিমিটার এবং হিমোগ্লোবিন 4.2। এখন আপনার ডায়াগনোসিসটা কি? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া চলে আসছে তো স্যার এখন। সব কাউন্ট তো কমে গেছে স্যার। আচ্ছা, কিন্তু লিম্ফোসাইট কাউন্ট যে বেশি, স্যার ইনফেকশনের কারণে, হয়তো অ্যাপ্লাস্টিকের কারণে ইনফেকশন। তাই এবার ইনফেকশনের কারণে। যে আপনি দেখেন বোন ম্যারো, আপনার একদম বোন ম্যারোতে সমস্যা এখানে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া অথবা লিউকেমিয়াতে। বোন ম্যারোতে কি সমস্যা? বোন ম্যারো তৈরি করতে পারছে না, তাই না? ব্লাড সেল বোন ম্যারোতে কি তৈরি হয়? আরবিসি তৈরি হয়। সেজন্য হিমোগ্লোবিনটা খুবই কম, আরবিসি তৈরি হতে পারছে না। ডাব্লিউবিসি তৈরি হয়, ডাব্লিউবিসির মধ্যে সবগুলো তৈরি হয়, শুধুমাত্র কোনটা বাদে? লিম্ফোসাইটটা বাদে, জি তাই স্যার। না? লিম্ফোসাইট তৈরি হয় লিম্ফয়েড টিস্যুতে। আর সেজন্য দেখবেন যে নিউট্রোফিল কাউন্ট কম, ইওসিনোফিল কম, এগুলো নিউট্রোফিল, এই জন্য নিউট্রোপেনিয়া থাকে। আর লিম্ফোসাইট তো অন্য জায়গায় তৈরি হয়, সেজন্য লিম্ফোসাইট ইজ নট এফেক্টেড। তার মানে 1500-র মধ্যে 91% লিম্ফোসাইট, মানে ম্যাক্সিমামই লিম্ফোসাইট যে কাউন্ট গুলো আছে ব্লাডে, নিউট্রোফিল নাই বললেই চলে। তার মানে এটা মানে লিম্ফোসাইটোসিস না, এই 1500-র মধ্যে 91% লিম্ফোসাইট, হ্যাঁ, রিলেটিভ লিম্ফোসাইটোসিস বলে। এটাই ইন্ডিকেট করে এটা বোন ম্যারো ফেইলিউর। কারণ 91%, অনেকে আপনারা বলেন 91% লিম্ফোসাইট, এই জন্য লিউকেমিয়া, লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, তা না। আসলে এটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, কারণ ডাব্লিউবিসি কাউন্ট কম আছে, নিউট্রোপেনিয়া আছে, কিন্তু লিম্ফোসাইটটা রিলেটিভলি নরমাল আছে বা আপার লিমিট, আপার নরমাল, তাই না? বেশি আছে লিম্ফোসাইটোসিস। প্লাটিলেট কাউন্টও কম আছে। তাহলে তিনটা সিরিজই কম আছে এখানে, হিমোগ্লোবিন, প্লাটিলেট এবং ডাব্লিউবিসি। তাহলে এই জন্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। তাহলে এখন যদি বলি রাইট ডাউন 2 other investigations along with expected findings to establish the diagnosis, তাহলে কি করবেন? একটা পেরিফেরাল ব্লাড টিম করব আর একটা স্যার বোন ম্যারো এক্সামিনেশন। আচ্ছা, পেরিফেরাল ব্লাড ফিল্ম, এক্সপেক্টেড ফাইন্ডিংস পেরিফেরাল ব্লাড ফিল্মে কি থাকবে? প্যানসাইটোপেনিয়া, জি স্যার। প্যানসাইটোপেনিয়া। আর বোন ম্যারোতে কি থাকবে? সব সেল কাউন্ট কমে যাবে স্যার। হাইপো হাইপোপ্লাস্টিক। হাইপোসেলুলার ম্যারো, হাইপোসেলুলার ম্যারো, তাহলে এই দুটোই থাকবে। আচ্ছা, এখন দেখেন এটা যদি লিউকেমিয়া হতো, অ্যাকিউট লিউকেমিয়া, তাহলে কি হতো? তাহলে টোটাল কাউন্ট কি হতো? বেশি হতো। ইনক্রিজ করতে স্যার। আচ্ছা, বেশি হতো, 50,000, 1 লাখ, ঠিক আছে, 30,000, 40,000, এরকম থাকতো টোটাল কাউন্ট, তাই না? ডিফারেন্সিয়াল কাউন্টের মধ্যে কি থাকতো? নিউট্রোফিল কিন্তু এইরকমই থাকতো, কারণ নিউট্রোফিল তো তৈরি হতে পারছে না। লিম্ফোসাইটও এরকমই হতো, কম থাকতো। কিন্তু মেজরিটি সেল কি থাকতো? ব্লাস্ট, তাই না? তখন দেখলেন যে অ্যাবনর্মাল সেল অথবা ব্লাস্ট আছে 40%, 50%, মানে বোন ম্যারোতে যেগুলো তৈরি হচ্ছে ম্যাক্সিমাম ব্লাস্ট। তাহলে নিউট্রোফিল কম, লিম্ফোসাইট অল্প কিছু যা আছে, ঠিক আছে, আর কি ম্যাক্সিমাম সেল থেকে ব্লাস্ট থাকতো, তখন প্লাটিলেট কাউন্টও কম থাকতো। তাহলে অ্যাকুট লিউকেমিয়া কখন চিন্তা করতাম? যখন দেখতাম সেল কাউন্ট হাই এবং এখানে অ্যাবনর্মাল সেল বা ব্লাস্ট সেল আছে মোর দেন 30%, তাই না? 20-30%-এর উপরে বেশি থাকলে তখন আমরা বলি যে এটা অ্যাকিউট লিউকেমিয়া। এখান থেকে বোঝা যাবে না যে যদি বলে লিম্ফোব্লাস্ট তাহলে বলবেন এএলএল, যদি বলে মায়োলোব্লাস্ট তাহলে বলবেন এএমএল, আর যদি দেখেন কিছুই বলছে না, ব্লাস্ট বলে, তাহলে বলবেন অ্যাকিউট লিউকেমিয়া। অ্যাকিউট লিউকেমিয়াতে সিমিলার পিকচার থাকবে, কিন্তু টোটাল কাউন্ট বেশি বেশি থাকবে আর ব্লাস্ট সেল থাকবে। এখন বলছে যে রাইট ডাউন 2 modalities অফ কিউরেটিভ থেরাপি ফর হিম। তার দুটা কিউরেটিভ থেরাপি। কিউরেটিভ থেরাপি এই বাচ্চা বয়সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, আর একটা হতে পারে কি ইমিউনোসাপ্রেসিভ থেরাপি। ইমিউনোসাপ্রেসিভ থেরাপি অ্যান্টিথাইমোসাইড অথবা অ্যান্টি লিম্ফোসাইট গ্লোবুলিন প্লাস মাইনাস আমরা কি করি, তার সাথে কি করি যে সাইক্লোস্পোরিন প্লাস মাইনাস অ্যান্টিথাইমোসাইট অর অ্যান্টি লিম্ফোসাইট গ্লোবুলিন দেই। তাহলে একটা ইমিউনোসাপ্রেসিভ থেরাপি একটা মডালিটি কিউরেটিভ, আর একটা মডালিটি হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। এই হলো আপনার, এরকম থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন থাকতে পারে আপনাদের। হ্যাঁ, আপনাদের আরেকটা জিনিস দেখাই, এক্সরে।
এখানে বলছে যে look at the chest X-ray of a 30-year-old male who presents with high grade fever, chest pain and cough for 4 days. তাহলে 4 দিনের তার খুব হাই গ্রেড ফিভার, চেস্ট পেইন এবং কফ, ঠিক আছে? এইটা নিয়ে আপনার কাছে আসছে। দেখেন তো এক্সরেটা দেখেন, 4 দিনের জ্বর, চেস্ট পেইন এন্ড কাশি, এটা নিয়ে আসছে। এখানে চেস্টে কোনো কিছু দেখা যায়? জি স্যার, জি স্যার। inhomogeneous opacity sir, involving Opacity the right upper upper and mid zone of right side. আচ্ছা, এটাতে কি আছে যে মোস্টলি আপার জোনেই আছে। জি স্যার। একটা আছে যে ওপাসিটি ইন দা রাইট আপার জোন, ঠিক আছে? মিড জোনে খুবই কম, কারণ এখানে হরাইজন্টাল একটা লাইন যদি টানেন তাহলে মানে মোস্টলি আপার জোনে। আপার জোনে কি এরকম, কিন্তু হিস্ট্রি হলো 4 দিনের জ্বর, চেস্ট পেইন এন্ড কাশি। তাহলে এইরকম একটা ওপাসিটি আছে আর তার সাথে আছে হিস্ট্রি এইরকম। তাহলে কি ডায়াগনোসিস হবে? স্যার নিউমোনিয়া। নিউমোনিয়া কি? নিউমোনিয়া, তাই না? এখন যদি আমি বলতাম যে এটা 2 মাসের জ্বর, কাশি, ঠিক আছে, 2 মাসের জ্বর আর কাশি এবং চেস্ট এক্সরে এইরকম, তখন কি বলতেন? টিউবারকুলোসিস স্যার, টিউবারকুলোসিস। আমি যদি বলতাম জ্বর নাই, 2 মাসের কাশি এবং চেস্ট পেইন বলতাম, কিন্তু নো হিস্ট্রি অফ ফিভার, তখন এটা কি হতো? স্যার লাং ক্যান্সার। ব্রঙ্কাইটিস। লাং ক্যান্সার, ঠিক আছে, লাং ক্যান্সার বা ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। জি স্যার। কারণ ওখানে পেইন আর কি বলেছি, কাশি আছে, তাই না? তার সাথে একটা কনসালটেশনের মতো শ্যাডো। তাহলে দেখেন, তাহলে মানে প্রেজেন্টেশনের সাথে এবং আপনার সময়ের সাথে সাথে ডায়াগনোসিস চেঞ্জ হবে। নিউমোনিয়া হলো অ্যাকিউট ইলনেস, টিউবারকুলোসিস হলো ক্রনিক, অনেক দিনের, আর ম্যালিগনেন্সিও মানে একটু টাইম বেশি লাগে, কিন্তু সাধারণত ফিভার থাকে না, অনেক সময় লোকেট ফিভার থাকতেও পারে, ঠিক আছে? দেখেন এই এক্সরে দিয়ে বিভিন্ন ধরনের আপনার অস্থি হতে পারে, মানে প্রেজেন্টেশনে। এখানে কি দিয়েছে যে 30-year-old man presents with high grade fever, chest pain and cough for 4 days and answer the following question. Mention abnormal findings in the chest X-ray. তাহলে আমি একটা বললাম opacity in the right upper zone, এটা, তাই না? এটার জন্যই আপনি ওই রাইট সাইডের জন্য মার্ক পাবেন, আপার জোনের জন্য মার্ক পাবেন এন্ড ওপাসিটি ডেসক্রাইব করার জন্য মার্ক পাবেন। রাইট ডাউন ডায়াগনোসিস, তখন কি বলবেন? এটা যে নিউমোনিয়া, তাই না? আর মেনশন মোস্ট কমন ইটিওলজিক এজেন্ট অফ সার্চ ডিজিজ। এখন এই নিউমোনিয়ার মোস্ট কমন ইটিওলজিক এজেন্টটা কি? এইরকম স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া স্যার। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, তাই না? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। এখন তারপরে বলছি যে রাইট ডাউন 3 এক্সপেক্টেড ফাইন্ডিং ডিউরিং অসকালটেশন অফ দ্য চেস্ট। অসকালটেশন করার সময় 3টে এক্সপেক্টেড ফাইন্ডিংস বলেন। তাহলে এখানে কি পাবেন? স্যার ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড স্যার। ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড স্যার। ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। আরেকটা কি? ক্রেপিটেশনস। জি স্যার, ক্রেপিটেশন থাকতে আর কি পেতে পারি? অনেক সময় প্লুরাল রাপ পাওয়া যেতে পারে। জি স্যার, প্লুরাল রাপ। আর যদি 4 নাম্বার বলা হয় তাহলে কি? ভোকাল রেজোন্যান্স ইনক্রিজ করতে পারে। হ্যাঁ, ভোকাল রেজোন্যান্স ইনক্রিজ করতে পারে, তাই না? ভোকাল রেজোন্যান্স ইনক্রিজ করতে পারে। তাহলে এই জিনিসগুলো আমরা পেতে পারি। আপনার মেনশন 2 আদার ইম্পর্টেন্ট ল্যাবরেটরি ইনভেস্টিগেশন along with expected abnormalities। 2টা ল্যাবরেটরি ইনভেস্টিগেশনস বলেন। তাহলে আমার একটা এখন কি দেখবো? কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্টে কি পাবো? নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, এক্সপেক্টেড অ্যাবনরমাল। আর কি করতে পারি? স্পুটাম ফর অ্যাসিডোজ, স্পুটাম মাইক্রোবায়োলজিক্যাল কালচার এন্ড স্পুটাগ্রাম স্টেইনিং এন্ড কালচার সেনসিটিভিটি। হ্যাঁ, আর কি করতে পারি? ব্লাড কালচার করতে পারি, ঠিক আছে? 3টা বললে এই 3টা, আর 2টা বললে কি বলবেন? কমপ্লিট ব্লাড কাউন্ট আর হলো স্পুটাম ফর গ্রাম স্টেইন এন্ড কালচার সেনসিটিভিটি। তাহলে দেখেন আমরা এটা করলাম,
এটা কোনটা? আচ্ছা, দেখেন এক্স-রেটা দেখেন। লুক এট দ্য এক্স-রে। Look at the X-ray of a 45-year-old male, আমি বলি, uh, uh, who has complaints of exertional breathlessness and palpitation for 4 months. ঠিক আছে? এটা নিয়েই আসছে আপনার কাছে, এই এক্স-রেটা নিয়ে আসছে। প্লিজ টেল মি দ্য অ্যাবনর্মালিটিস। 3টা ইম্পর্টেন্ট অ্যাবনর্মালিটিস বলেন। স্যার মানে শুধু ব্রেথলেসনেস নিয়ে আসছে স্যার। এক্সারশনাল ব্রেথ, হাঁটতে গেলে বলে যে আমার পরিশ্রান্ত লাগে, আর কি বলছে যে প্যালপিটেশন। স্যার আপনি হাট- আমি তো লেফট আগে, বর্ডারটা সেই আচ্ছা হুম। এই দেখেন আপনাকে আগে দু একটা দেখাই। এটা অ্যাজমা। এইখানে খেয়াল করেন, এখানে যে দেখেন ফার্স্টে লেফট বর্ডারের উপরে কি এটা, যে একদম উপরে হলো, এটাকে বলি Third. একটা কনভেক্সন, অ্যাবাউট নাকেল স্যার। জি স্যার নাক। এটা আর্চ অফ দ্য আওরটা। জি স্যার আটশো ওটা। জি স্যার। তারপরে দেখবেন কনভেক্স করবে, এটাকে পালমোনারি কোনাস বলে। জি স্যার। তারপরে জাস্ট কোনাসের পরে লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিক্স এন্ড লেফট ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল। তাহলে লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিক্স ভালো করে বোঝা যায় না, তাহলে এই লেফট বর্ডারটা হয় হলো আর্চ অফ দ্য আওরটা, পালমোনারি কোনাস, লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিক্স এন্ড লেফট ভেন্ট্রিকল। তাহলে দেখি কি সুন্দর কি আছে এখানে, পালমোনারি কোনাস হলো কনকেভ, আর এখানে খেয়াল করেন স্যার এখানে পারমানেন্ট কোয়াসটা প্রমিনেন্ট মনে আছে স্যার, মানে বাইরের দিকে বেশি। স্ট্রেটেনিং অফ দ্য লেফট বর্ডার অফ দ্য হার্ট, তাই না? জি স্যার। ওই জি স্যার। কোনাসটা ফুল হয়ে গেছে, ফুল হয়ে ফুল গেছে শুধু না একটু বাল্ব একটু বাইরে প্রমিনেন্ট। আচ্ছা, তার মানে এটা মানে ফুল হলে এটা কি হবে, স্ট্রেটেনিং। আচ্ছা, স্ট্রেটেনিং অফ দ্য লেফট বর্ডার অফ দ্য হার্ট। আর দেখবেন রাইট বর্ডারের মধ্যে মনে হচ্ছে যে ভিতরের দিকে আরেকটা বর্ডার আছে, ডেন্স যে ডাবল বর্ডার স্যার। ডাবল বর্ডার স্যার, হাইট ওয়াটার বোঝাচ্ছে এটা বলি ডাবল কন্টুর অফ দ্য রাইট বর্ডার। বর্ডার। জি স্যার। আর দেখেন যে ট্র্যাকিয়া যেখানে ডিভাইড হয়েছে দুই দিকে, যে দাগ, যে একটা কালো দাগ চলে গেছে, এটা বলি যে মাঝখানে অ্যাঙ্গেলটাকে বলি ওয়াইড অ্যাঙ্গেল অফ ক্যারিনা বলি, যেটা দুই দিকে প্রিন্সিপাল ব্রঙ্কাস যে চলে গেল, এইটা দেখবেন যে স্প্লেইং বলে বা ওয়াইডেনিং হয়ে যায়, অ্যাঙ্গেলটা বড় হয়ে যায়। হ্যাঁ, ওয়াইডেনিং অফ দ্য অ্যাঙ্গেল অফ ক্যারিনা। তাহলে এই তিনটা জিনিস আছে এখানে, স্ট্রেটেনিং অফ দ্য লেফট বর্ডার অফ দ্য হার্ট, ডাবল কন্ট্রোল অফ দ্য রাইট বর্ডার, আর হলো ওয়াইডেনিং অফ দ্য অ্যাঙ্গেল অফ ক্যারিনা। তাহলে আমি যদি বলি যে হোয়াট আর দ্য অ্যাবনর্মালিটিস দিস এক্স-রে, তখন আপনার এই তিনটা যদি আমি বলি, তিনটা বলবেন। আর চারটা বললে দেখবেন যে আপার লোব ডাইভারশন আছে উপরের দিকে, পালমোনারি ভেসেলস গুলো উপরের দিকে প্রমিনেন্ট। যাই হোক, ওটা আপনারা বুঝবেন না হয়তো এত ভালো। তাহলে এইটা mention 3 findings during auscultation that may be present in এই পেশেন্টের ক্ষেত্রে অসকালটেশন করলে কি তিনটা অ্যাবনর্মালিটি থাকতে পারে। তাহলে এটা দেখে তাহলে কি মনে হলো, মাইটাল স্টেনোসিস, তাই না? জি স্যার। মাইটাল স্টেনোসিস, কারণ স্ট্রেটেনিং হয়ে যায়, এটাতে ডেসক্রিপশন শুনে মনে হয় মাইটাল স্টেনোসিস। তাহলে অসকালটেশনে অ্যাবনর্মালিটি কি থাকতে পারে? স্যার ফাস্টার সাউন্ড লাউড। জি স্যার। ফাস্টার সাউন্ড কেমন থাকবে? লাউড। আর কি থাকবে? মিড ডায়াস্টোলিক মারমার, তাই না? জি স্যার। তারপরে পরে কি থাকবে? ওপেনিং স্ন্যাপ, স্ন্যাপ, তাই না? আচ্ছা, ফার্স্ট হার্ট সাউন্ড লাউড। আচ্ছা, সেকেন্ড হার্ট সাউন্ড নরমাল আর P2 লাউড হতে পারে যদি পালমোনারি হাইপারটেনশন থাকে, তাই না? আচ্ছা, তারপরে ওপেনিং স্ন্যাপ থাকে, ওপেনিং স্ন্যাপের পরে কি থাকে? মিড ডায়াস্টোলিক মারমার। তাহলে এই কয়টাই মাইটাল স্টেনোসিসের টিপিক্যাল ফিচার থাকে। ফার্স্ট হার্ট সাউন্ড লাউড, P2 মে বি লাউড যদি পালমোনারি হাইপারটেনশন থাকে,
তারপরে কি ওপেনিং স্ন্যাপ ফলোড বাই এ মিড মিড ডায়াস্টলিক ডায়াস্টলিক মারমার। মারমার। এই হলো আপনার যদি অস্কালটেটরি ফাইন্ডিং। আচ্ছা, মেনশন নেক্সট ইনভেস্টিগেশন টু কনফার্ম দ্য ডিজিজ। তাহলে কি করবেন? ইকো করলে আপনি কি করতে পারবেন? কয়েকটা জিনিস বুঝবেন যে এটা মাইট্রাল স্টেনোসিস। একটু মিউট করে নেন সবাই। এটা মাইট্রাল স্টেনোসিস। 2 নাম্বার বুঝতে পারবেন যে এটা সিভিয়ারিটি কেমন আছে, কতটুকু অরিফিস ছোট হয়ে গেল। আপনি লেফট অ্যাট্রিয়াল সাইজটা বুঝতে পারবেন, ওখানে কোনো থ্রম্বাস আছে কিনা বুঝতে পারবেন। তাহলে অনেকগুলো জিনিস বোঝা যায় ইকো করলে, কনফার্মেশন সহ সিভিয়ারিটিও বোঝা যায়, তাই না? তারপরে আমরা এটা করলাম একটু ডেফিনিটিভ মডালিটিস অফ ট্রিটমেন্ট বলেন। তাহলে একটা কাজ করতে পারেন কি, যে আমরা এটাতে যদি আইসোলেটেড স্টেনোসিস থাকে তাহলে আমরা কি করি? ভালভুলোপ্লাস্টি করি। অনেক সময় বলি পিটিএমসি। আচ্ছা, পারকিউটেনিয়াস ট্রান্সলুমিশনাল মাইট্রাল কমিশোরোটমি, এটা পিটিএমসি বলি। অনেক সময় বলি এটাকে ভালভুলোপ্লাস্টি বলি এটাকে। অথবা কি করতে পারি? মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট করতে পারি। আর অনেক আগে করা হতো, আগে সেটা বলা হয় সিএমসি বলে। আচ্ছা, ক্লোজড মাইট্রাল কমিশোরোটমি বলে। যাই হোক, কিন্তু দুইটা মডালিটি যদি বলা হয়, আপনি বলেন ভালভুলোপ্লাস্টি করা হতে পারে। প্লাস্টি মানে আপনি ক্যাথেটার দিয়ে ওই জায়গাটাকে ডাইলেট করে দিলেন। আর রিপ্লেসমেন্ট মানে এটা সার্জিক্যাল অ্যাপ্রোচ। ঠিক আছে, একটা মেডিকেল আর সার্জিক্যাল অ্যাপ্রোচ জানলেই হবে। এখন আসেন আপনার আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করি, যে এটাও একটা হেমাটোলজির প্রবলেমই। 15-year-old girl presents with gum bleeding for 2 weeks. 2 সপ্তাহ গাম ব্লিডিং হচ্ছে। She has history of upper respiratory tract infection 3 weeks prior to her illness. তার মানে তার এই গাম ব্লিডিং হওয়ার আগে 3 সপ্তাহ আগে একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট একটা ইনফেকশন ছিল। এক্সামিনেশন করে দেখলেন যে তার পালস 80 পার মিনিট, ব্লাড প্রেশার 110/80 মিলিমিটার মার্কারি and multiple purpuric spot over the various parts of the body. ঠিক আছে, ল্যাবরেটরি ইনভেস্টিগেশন এখন। তাহলে এইরকম গাম ব্লিডিং হলো, তার আবার একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ছিল 2 মাস আগে, এবং তার দেখলেন পালস, ব্লাড প্রেশার ভালো, পারপুরা আছে মাল্টিপল। যে এইরকম হোয়াট আর দ্য পসিবিলিটিস এখন আপনি যদি চিন্তা করেন, যে মানে এই হিস্ট্রি শুনে আপনার কি কি ডায়াগনোসিস মনে হয় দেখি বলেন। স্যার ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনি পারপুরে একটা আসতে পারে স্যার। একটা আসতে পারে, আর তারপরে স্যার হেমোরাইটিক ইউরেমিক সিনড্রোম একটা হতে পারে স্যার। হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম মানে থ্রম্বোসাইটোপেনিয়া ডিউ টু এনি কজ, তাই না? জি যে স্যার। কোনো কারণে জি স্যার। থ্রম্বোসাইটোপেনিয়া হলেই হতে পারে। কারণ এর সাথে কিন্তু আমি দেখছি না, মানে এর সাথে আমি কি দেখছি না, অ্যানিমিয়ার ফিচার কিন্তু এখানে ডেসক্রিপশন নাই। হ্যাঁ, জি আচ্ছা, স্যার। তারপরে আর কি নাই? তার মানে এখানে কি কি হওয়ার পসিবিলিটি ছিল? আইটিপি হওয়ার পসিবিলিটি ছিল। হ্যাঁ, জি স্যার, লিউকেমিয়া, অ্যাপ্লাস্টিক মানে অ্যানিমিয়া এগুলো তো আসছে আচ্ছা স্যার, কিন্তু আচ্ছা আমি বলছি আইটিপি হওয়ার পসিবিলিটি আছে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হওয়ার পসিবিলিটি আছে, অ্যাকিউট লিউকেমিয়া হওয়ার পসিবিলিটি আছে, ড্রাগ ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া হওয়ার পসিবিলিটি আছে, এনি ভাইরাল ফিভারের থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে, সেটাও একটাই মেয়ে আছে তার এসএলইও হতে পারে। অনেকগুলো কারণ আছে থ্রম্বোসাইটোপেনিয়া, মানে এগুলো অনেকগুলো কারণে হতে পারে। কিন্তু এটা অ্যাকিউট লিউকেমিয়া পসিবলি না, কারণ অ্যানিমিয়া নাই, অ্যানিমিয়া ডেসক্রিপশনে নাই আর কি। তারপরে অ্যানিমিয়া নাই, সেজন্য অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া পসিবলি না। মানে এখন জ্বর এখন কিন্তু নাই, ইনফেকশনের ফিচারও এখন নাই, কিন্তু তার 2-3 সপ্তাহ আগে ছিল। সিগনিফিকেন্ট কোনো ড্রাগ হিস্ট্রি নাই, ঠিক আছে, সিগনিফিকেন্ট কোনো ড্রাগ হিস্ট্রিও নাই, কিন্তু 2-3 সপ্তাহ আগে একটা জ্বরের হিস্ট্রি ছিল। এটা কার সাথে ফিট করে? আইটিপির সাথে সবচেয়ে বেশি ফিট করে। আইটিপি একটা ইমিউনোলজিক্যাল ডিজিজ, অটো ইমিউন ডিজিজ। হ্যাঁ, আচ্ছা, একটুখানি রাখেন।
বাবা আচ্ছা, তাহলে দেখেন মনে হচ্ছে যে আইটিপি। এখন দেখি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন কি সাজেস্ট করে। টোটাল কাউন্ট নরমাল 10,000, নিউট্রোফিল 74%, লিম্ফোসাইট 24%, ইওসিনোফিল 2% নরমাল, কিন্তু প্লাটিলেট কাউন্ট 10,000। তাহলে শুধুমাত্র তাহলে আমি কি পেলাম, হিমোগ্লোবিনও ভালো আছে মোটামুটি, ইএসআরও ভালো। তাহলে শুধুমাত্র কি পেলাম 10,000 প্লাটিলেট, তার মানে থ্রম্বোসাইটোপেনিয়া। এখানে যদি অ্যাপ্লাস্টিক এনিমিয়া অ্যাকিউট লিউকেমিয়া হতো, ইএসআর অনেক বেশি থাকতো, হিমোগ্লোবিন অনেক কম থাকতো, তাই না? তাহলে থ্রম্বোসাইটোপেনিয়া। আর এখানে হিস্ট্রি যেহেতু আছে 2 সপ্তাহ আগে আপার রেসপিরেটরি ইনফেকশন আছে, তার মানে এটা থ্রম্বোসাইটোপেনিয়ার কারণটা বোধহয় আইটিপি। তাহলে হিস্ট্রি এবং ইনভেস্টিগেশন মিলে এখন আমার ধারণা হলো যে হোয়াট ইজ দ্য পসিবল ডায়াগনোসিস, আইটিপি। রাইট ডাউন অন আদার ইনভেস্টিগেশন টু এস্টাবলিশ ডায়াগনোসিস অ্যালং উইথ এক্সপেক্টেড ফাইন্ডিং। তাহলে কি ইনভেস্টিগেশন করে আমি এস্টাবলিশ করব? স্যার কোয়াগুলেশন প্রোফাইল দেখলে বোন ম্যারো। কোয়াগুলেশন প্রোফাইল দেখে কি ডায়াগনোসিস করবেন? বোন ম্যারো করবেন। বোন ম্যারো করলে আপনি কেন করবেন? বোন ম্যারো করলে কি আমার আইটিবি ডায়াগনোসিস করা যায়? না। না না স্যার, স্যার, এক্সক্লুড এক্সক্লুড ফাইনাল করলাম এক্সক্লুড করে দেবে স্যার। কারণ বোন ম্যারো করলে তো আপনার কি করতে পারবেন, বোন ম্যারো ইনভলভ না এটা বুঝতে পারবেন, তাই না? জি স্যার। যে অ্যাকিউট লিউকেমিয়া এক্সক্লুড করতে পারবেন, অ্যাপ্লাস্টিক এনিমিয়া এক্সক্লুড করতে পারবেন, তাই না? কিন্তু আইটিপিতে কি থাকে, বোন ম্যারো থাকে, মানে নরমাল সেলুলার, তাই না? কিন্তু মেগাক্যারিওসাইট অনেক সময় কি থাকে, নরমাল অথবা ইনক্রিজ থাকে। কারণ পেরিফেরিতে যখন প্লাটিলেট ডিস্ট্রাকশন হয়, আইটিপি মানে কি, প্লাটিলেটের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এই অ্যান্টিবডিটা প্লাটিলেটের সাথে বাইন্ড করছে, স্প্লিনটা কি করছে, এটাকে ক্লিয়ার করে দিচ্ছে। তাহলে পেরিফেরিতে ব্লাডে প্লাটিলেটের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হওয়ার ফলে প্লাটিলেট অ্যান্টিবডি কম্বাইন করার ফলে কমপ্লিমেন্ট লাগছে, সেটা স্প্লিন দ্বারা ডিস্ট্রাকশন হচ্ছে। তাহলে এখানে বোন ম্যারোতে প্লাটিলেট কিভাবে বেশি বেশি তৈরি করার চেষ্টা করবে, সেই জন্য অনেক সময় ইনক্রিজ মেগাক্যারিওসাইট থাকে। আদারওয়াইজ ডাব্লিউবিসির অন্য সিরিজ, আরবিসি এগুলো সব ভালো থাকে, হ্যাঁ, আর নর্মাল বোন ম্যারো থাকে আর কি, কিন্তু অনেক সময় ইনক্রিজ মেগাক্যারিওসাইট থাকে। মোস্ট সুইটেবল ড্রাগ টু ট্রিট হার, একটা ড্রাগ দিলেও কি ড্রাগ দিবেন? সেটা দিবেন স্টেরয়েড, তাই না? প্রেডনিসোলোন। আর আর লাস্ট কোশ্চেনটা হলো কি, যে ফ্যাটাল আউটকাম কি হতে পারে যদি ট্রিট না করা যায়, তাহলে কি হবে? ফ্যাটাল আউটকাম এখানে ইন্ট্রাকেনিয়াল ব্লিডিং হতে পারে। অন্যান্য ব্লিডিং হলে আর সাধারণত এত বেশি কিছু হয় না, কিন্তু ইন্ট্রাকেনিয়াল ব্লিডিং হলে খারাপ হয়ে যাবে, তাই না? আর তো কিছু না। আচ্ছা, দেখেন এটা একটা ছবি, দেখেন যে লুক এট দ্য ফটোগ্রাফ, এটা আপার চেস্টের একটা 40-year-old মেলের হিস্ট্রি অফ অ্যাসাইটিস ফর লাস্ট 7 মান্থ, এবং রিসেন্টলি ডেভেলপড বাইল্যাটারাল লেগ ইডিমা। এখানে একটা আপার চেস্টের ছবি দিয়েছি, দেখেন মাঝখানে একটা গোল আছে, তার থেকে রেডিয়েট করছে লাল লাল লাইন, তাই না? এটাকে বলে স্পাইডার অ্যানজিওমা বা স্পাইডার নেভি স্যার। নেভি, স্পাইডার নেভি। যখন একটা রোগী আসে এরকম, যার অ্যাসাইটিস আছে এবং লেগ ইডিমা আছে, তার যখন এরকম বুকে দেখবেন যে এইরকম আছে, যে একটা ছোট্ট একটা গোল পয়েন্ট মাঝখানে, আর এদিক থেকে মনে হচ্ছে যে সানরের মতো লাল ছড়ায় যাচ্ছে, এটা কি বলে? স্পাইডার নেভি। এই স্পাইডার নেভি যখন থাকবে তখন মনে করবেন এটা কি, ক্রনিক লিভার ডিজিজ, হ্যাঁ, ক্রনিক লিভার ডিজিজ। রাইট ডাউন দ্য নেম অফ দ্য সাইন, স্পাইডার অ্যানজিওমা অথবা স্পাইডার নেভি। রাইট ডাউন 4 other signs that may be found in the hand of this patient. হাতে কি কি থাকতে পারে? হাতে কি থাকতে পারে? পামারি রাইথেমা, জন্ডিস ক্লাবিং থাকতে পারে, ক্লাবিং থাকতে পারে, তাই না? পামার ইরাইথেমা থাকতে পারে, ক্লাবিং থাকতে পারে, লিউকোনাইকিয়া থাকতে পারে, জন্ডিস, আর জন্ডিস থাকতে পারে,
ফ্ল্যাপিং ট্রেমর থাকে, ফ্ল্যাপিং ট্রেমর। ট্রেমর থাকে। জন্ডিস আসলে হাতে খুব সিভিয়ার না হলে খুব বেশি ভালো বোঝা যায় না, যে ফ্ল্যাপিং ট্রেমর থাকে। আর এই সিএলডির পেশেন্টের যখন হয় তখন সাধারণত জন্ডিস বেশি থাকে না, জন্ডিস নাও থাকতে পারে, যে ফ্ল্যাপিং ট্রেমরটা দেখা উচিত যে এগুলো থাকতে পারে, তাই না? আচ্ছা, এখন হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি আন্ডারলাইং ডিজিজ ফর ডেভেলপিং সাচ কন্ডিশন ইন দিস পেশেন্ট? তাহলে কি কারণ হতে পারে? ক্রনিক লিভার ডিজিজ, ঠিক আছে? এইরকম স্পাইডার অ্যানজিওমা কিসে হয়? ক্রনিক লিভার ডিজিজে। আরো কিছু কিছু কারণ দু একটাতে হয়, থাইরোটক্সিকোসিস বা ইত্যাদি, সেগুলো নিয়ে তো। আচ্ছা, রাইট ডাউন টু ইম্পর্টেন্ট ল্যাবরেটরি ইনভেস্টিগেশন টু অ্যাসেস প্রগনোসিস অফ দিস পেশেন্ট। প্রগনোসিস অ্যাসেস করার জন্য দুইটা ল্যাবরেটরি ইনভেস্টিগেশন কি করবেন বলেন দেখি। এটা তাহলে প্রগনোসিস অনেক পরীক্ষা তো করা যায়, তার মধ্যে প্রগনোসিস দেখার জন্য কি করবেন? একটা করবেন প্রথম মিন টাইম, প্রথম মিন টাইম এবং সিরাম অ্যালবুমিন অথবা অ্যালবুমিন গ্লোবিলিন রেশিও। কারণ এই দুটা যখন প্রথম মিন টাইম বাড়া শুরু করবে তখন মনে করবেন যে অ্যাডভান্স ডিজিজ হয়ে যাচ্ছে, এবং যখন অ্যালবুমিন লেভেল কমতে থাকবে তখন মনে করবেন যে সিনথেটিক ফাংশন খুবই কমে যাচ্ছে, প্রগনোসিস খারাপ, ঠিক আছে? তাহলে আপনারা এই দুটা প্রগনোসিস অ্যাসেস করার জন্য অ্যাকিউট লিভার ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ করা হয়। অ্যাকিউট লিভার ডিজিজে প্রগনোসিস দেখার জন্য কি করা হয়? প্রথম মিন টাইম, অ্যালবুমিন কিন্তু না, কারণ অ্যালবুমিনে অনেক হাফ লাইফ। আচ্ছা, আচ্ছা, এখানে খেয়াল করেন একটা প্রবলেম দেওয়া আছে। A 25-year-old male presents with history of oliguria, passes of dark color urine and edema of both legs for 10 days. 10 দিন যাবত প্রস্রাব কম হচ্ছে, dark color urine and edema. His blood pressure is 180/105 millimeter mercury and pulse rate is 90 per minute. তাহলে একটা ইয়াং মেল যার ওলিগুরিয়া, ডার্ক কালার ইউরিন and edema, bilateral leg edema, and his blood pressure is high and pulse rate is normal. এটা দেখে কি মনে হয়? তাহলে মনে হচ্ছে আমার এটা যে কি হতে পারে, ডার্ক কালার ইউরিন আছে, ওলিগুরিয়া আছে, হ্যাঁ, এবং হাইপারটেনশন আছে, তাই না? একটুখানি রাখেন। হ্যাঁ, বুরান ভাই, হ্যালো হ্যালো, হ্যাঁ বুরান ভাই, হ্যালো হ্যালো, হ্যাঁ বুরান ভাই, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম বুরান ভাই, হ্যালো, হ্যাঁ বলেন, হ্যালো, হুম, হ্যাঁ বলেন বলেন, হ্যাঁ বলেন, হ্যাঁ বুরান ভাই, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বুরান ভাই, হ্যাঁ হ্যাঁ, ও বাবা, লেগে গেছে, আচ্ছা গুড, আচ্ছা 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 আচ্ছা, আপনি বাসায় আসছেন না? বাসায় আসেন নাই?
আচ্ছা 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 ওই হ্যাঁ কালকে বোধহয় যে ইয়ে আসবে, মিটিং আছে না, আপনি থাকবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলুন। হ্যাঁ সেটাই, ওটা তারা আসছে মজা করার জন্য করবে। হ্যাঁ সেটাই। হুম হুম আচ্ছা, রওনা দিছেন আজকে? কালকে সকালে? আচ্ছা, আসেন, সেফলি আসেন। নবইয়ারে নাকি ইউএস বাংলায়? আচ্ছা, বলেন ভাই। হ্যাঁ, পৌঁছাইছি ইনশাআল্লাহ। এই যে একটা ক্লাস নিচ্ছিলাম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বলেন ভাই। থ্যাংক ইউ বলেন ভাই। জি, আচ্ছা জি। আসসালামু আলাইকুম। আহ, এখানে দেখেন ব্লাড কাউন্ট নরমাল এবং টোটাল কাউন্ট, ডিফারেন্সিয়াল কাউন্ট এগুলো ভালো আছে, হিমোগ্লোবিন ভালো, ইএসআর ভালো, ইউরিনে অ্যালবুমিন 2+, সুগার নীল, পার্সেল নরমাল 1 to 3, আর হলো আরবিসি প্লেন্টি, আরবিসি কাস্ট আছে, সিরাম ক্রিয়েটিন 7 mg/dl, সোডিয়াম 140, পটাশিয়াম 7, ক্লোরাইড 98, বাইকার্বনেট 18। তাহলে কোথায় কোথায় ল্যাবরেটরি অ্যাবনরমালিটি আছে বলেন আমাকে। ইউরিন আরএমতে আছে স্যার, আর সেরাম ইলেক্ট্রোলাইটে স্যার, আচ্ছা, 1 নাম্বার। আর ইএসআর একটু রেস্ট স্যার। না না, ইএসআর নরমাল, ইএসআর 100-র উপর না গেলে এগুলো বেশি বেশি বলেন না। জি স্যার। আচ্ছা সেরাম ক্রিয়েটিনিন অ্যাবনরমাল আছে। আচ্ছা, এখানে একটা একটা করে আসে। ও ইউরিনে কি সমস্যা আছে? অ্যালবুমিন দেখি স্যার। অ্যালবুমিন আছে অ্যালবুমিন, স্যার। অ্যালবুমিন ইউরিয়া আছে 2+ জি স্যার। জি আর স্যার। কি আছে? আরবিসি আর আছে, স্যার আরবিসি আর আরবিসি কেস্ট। আরবিসি কাস্ট আছে। আচ্ছা। আর সিরাম ক্রিয়েটিনিন বেশি আছে, ইনক্রিজ। তাই না? জি স্যার। আর কি আছে ইলেকট্রোলাইটসে? তেমন পটাশিয়ামটা বেশি আছে, একটু জি স্যার, পটাশিয়াম বেশি। আর CO2 কম আছে। CO2 কম মানে মানে এটা মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস। দেখেন যে আমি বলি যে যদি রাইট ডাউন দ্য অ্যাবনরমালিটিস, আমি বলেছি এই পেশেন্টটা তাহলে কি বলেন তো? পেশেন্টটা হলো স্যার নেফ্রাইটিক সিনড্রোম। নেফ্রাইটিক সিনড্রোম, অ্যাকিউট গ্লোমেরুলারনেফ্রাইটিস বা নেফ্রাইটিক সিনড্রোম। নেফ্রাইটিক সিনড্রোম, কিন্তু তার সাথে নেফ্রাইটিক সিনড্রোম লিডিং টু একেআই। হ্যাঁ স্যার একে জি স্যার, অলিগুরিয়া। অ্যাকুট কিডনি ডিজিজ। অ্যাকিউট কিডনি ডিজিজ, কারণ তার হাইপারটেনশন আছে, ডার্ক ইউরিন, অলিগিউরিয়া, প্রোটিনিউরিয়া, তাই না? এবং আরবিসি কাস্ট, দ্যাট প্রুভস দিস ইজ কি গ্লোমেরুলারনেফ্রাইটিস, অ্যাকিউট জি গ্লোমেরুলারনেফ্রাইটিস। স্যার, এবং তার সাথে নেফ্রাইটিক ক্রিয়েটিনিন প্রেজেন্টেশন। আছে, ক্রিয়েটিনিন বেশি মানে তার আছে কেআই। একেআই, জি এবং স্যার। হাইপারক্যালেমিয়া আছে, মেটাবলিক অ্যাসিডোসিস আছে, তাই না? জি স্যার। কতগুলো জিনিস আছে দেখেন। কিন্তু আমি এখানে চেয়েছি কি শুধু আপনার অ্যাবনরমালিটিস, হ্যাঁ, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ দিস সিনারিও, তখন কি বলবেন? যে নেফ্রাইটিক সিনড্রোম বা সিনড্রোম। অ্যাকিউট গ্লোমেরুলারনেফ্রাইটিস। হ্যাঁ, রাইট ডাউন দ্য অ্যাবনরমালিটিস ইন দ্য অ্যাবভ মেনশন ইলেকট্রোলাইটিং রিপোর্ট, তখন কি বলবেন? হাইপারক্যালেমিয়া হাইপারক্যালেমিয়া, উইথ মেটাবলিক মেটাবলিক অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস। আচ্ছা, এখন আমি আরেকটা কোশ্চেন কি দিয়েছি, রাইট ডাউন ইম্পর্টেন্ট, আচ্ছা, টু ইম্পর্টেন্ট কমপ্লিকেশন কমপ্লিকেশন। যদি ট্রিট না করা হয়, তাই না? কি হতে পারে? স্যার একটা তো ট্রিটমেন্ট না করা হইলে স্যার সিকেডি তে যাইতে পারে স্যার। রেনাল ফেলার হতে পারে স্যার। না, রেনাল ফেলিওর তো দেওয়াই আছে, টু আদার বলছি। ও আদার। হাইপারটেনশন আছে, তাহলে কি হবে? তাহলে কার্ডিয়াক হার্ট ফেলার। অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর। ফেলার, ইয়েস স্যার। আর একটা কি? হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি। ইনকেফালোপ্যাথি ব্রেন। এনকেফালোপ্যাথি হতে পারে, কারণ অ্যাকিউট রেনাল ফেলিওর তো হয়েই গেছে। আর দুইটা কি হতে পারে? একটা হতে পারে হাইপারটেনসিভ অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর এন্ড হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি। আচ্ছা, আর এই যে কিডনির যে কি ক্রিয়েটিনিন, এটা সাধারণত রিভার্সেবল। হ্যাঁ,
কারণ এই কিডনি যদি আপনি ট্রিট করেন ভালো হয়ে যাবে অ্যাকিউট রেনাল ফেলিউর। আচ্ছা, একটা ছবি আছে দেখেন, এখানে হাতের ছবিতে কি দেখা যায়? স্যার ক্লাবিং স্যার, Static clubbing, bilateral clubbing স্যার। আচ্ছা, sir, ক্লাবিং আছে। drumstick appearance. আচ্ছা, ক্লাবিং ইনভলভিং অল ফিঙ্গার্স না? জি স্যার। আচ্ছা, রাইট সাইডের চেস্ট পেইন আছে, কফ এন্ড হিমোপটাইসিস আছে ফর 1 মান্থ। এই 50-year-old ম্যান, তাহলে আপনার কি ডায়াগনোসিস হতে পারে? স্যার ব্রঙ্কাইটিস স্যার। ব্রঙ্কাইটিস কি লাং কার্সিনোম হতে পারে স্যার। স্যার লাং ম্যালিগন্যান্সি। ম্যালিগন্যান্সি হতে পারে স্যার। লাং ম্যালিগন্যান্সি হতে পারে, জি স্যার। কারণ ব্রঙ্কাইটিস এর হিস্ট্রি কি অনেক 3 দিনের। মাস, 3 থেকে জি স্যার অনেক না না, বছরের পর বছর থাকে। বছর জি স্যার। সকাল 50 বছর আছে তার, অনেক দিনের লং টার্ম হিস্ট্রি হতে পারে। এটাও ব্রঙ্কাইটিস হতে পারে 1 মাসে, কিন্তু 1 মাসের হিস্ট্রি সাধারণত এই ব্রঙ্কাইটিসে ক্লাবিং হয় না। 1 মাসের হিস্ট্রি লাং ম্যালিগন্যান্সি হতে পারে, তাই না? ব্রঙ্কাইটিস হতে লাং, কিন্তু এটার সাথে কোনটা বেশি যায়? ম্যালিগন্যান্সি বেশি যায় স্যার। স্যার Lung ম্যালিগনেন্সি malignancy। স্যার, এজ 50 ইয়ার যেহেতু স্যার। যদি আরো যদি বেশি থাকতো, যদি বলতো যে 5 বছর যাবত তার কি বলে যে কাশির হিস্ট্রি, হ্যাঁ, তখন আপনি কি বলতেন? ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস তখন আচ্ছা, what is the most likely underlying disease for development of such finding? তাহলে কি? লাং ক্যান্সার। Write down 5 important laboratory investigation to establish your diagnosis. এখন কি করবেন? একটা ব্লাড কাউন্ট করতে পারেন, তাই না? ইএসআর কেমন আছে, হিমোগ্লোবিন কেমন আছে দেখার জন্য। আর কি করতে পারেন? স্পুটাম করতে পারেন না? স্পুটাম জি, স্যার। কি করতে পারেন? ম্যালিগন্যান্ট সেল দেখতে পারেন। চেস্ট এক্সরে একটা করতে পারেন না? জি স্যার, আর কি করা যেতে পারে? সিটি গাইডেড এফএনএসি করা যেতে পারে যদি কোনো লেশন থাকে, হ্যাঁ। আর কি করা যেতে পারে? ব্রঙ্কোস্কোপি করা যেতে পারে, তাই না? তাহলে দেখেন এই ইনভেস্টিগেশন গুলো আপনি করতে পারেন। দেখেন এটা মানে দেখে কি মনে হয়? স্যার চোখ দুটো অনেক বড় বড় স্যার। থাইরোটক্সিকোসিস। মানে দেখেন স্টেয়ারিং লুকিং, মানে চোখটা বড় বড় হয়ে আছে, তাই না? স্টেয়ারিং লুকিং, অ্যানশাস লুকিং এরকম মনে হয় না? জি স্যার। জি স্যার। এবং যদি if you look at the neck of this patient, neck is swollen. Swollen is. জি স্যার। আচ্ছা, lower part of the neck is swollen and so staring looking. These two combination proves it is কি? থাইরোটক্সিকোসিস। জি স্যার। hyperthyroidism, তাই না? hyperthyroidism. তাহলে যদি আমি বলি রাইট ডাউন 2 ইম্পর্টেন্ট অ্যাবনর্মাল ফাইন্ডিংস, তাহলে কি বলবেন আপনি? প্রপটোসিস আর সেকেন্ড বা এক্সোথ্যালমোস এন্ড গয়টার বলবেন, তাই না? জি স্যার। গয়টার। 3 ইম্পর্টেন্ট ল্যাবরেটরি ইনভেস্টিগেশন টু এস্টাবলিশ ডায়াগনোসিস। কি? সিরাম T3, T4, TSH, তারপর অটো অ্যান্টিবডি স্যার, আর স্ক্যানিং করতে পারি না, আর কিছুই না, এই তিনটেই। আচ্ছা, কারণ এই আমি T3, T4 এন্ড TSH, তাই না? অটো অ্যান্টিবডি এগুলোতে লাগে না। অটো অ্যান্টিবডি কিছু কিছু ক্ষেত্রে লাগে, ঠিক আছে? আর থাইরয়েড স্ক্যানিং এগুলোতে লাগে না। আমরা সাধারণত অনেক সময় আপটেক করাই, সেটা অন্য কারণে, হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা বলবো T3, T4 এন্ড TSH। T3 বাড়বে, T4 বাড়বে, TSH কি হবে? সাপ্রেসড হবে। এই মেনশন ইম্পর্টেন্ট 3 মডালিটিস অফ ট্রিটমেন্ট অফ দিস পেশেন্ট। 3টা মডালিটিস। একটা হলো কি, মানে অ্যান্টিথাইরয়েড ড্রাগস, তারপর স্যার সার্জারি, আর আমরা রেডিও আয়োডিন অ্যাবলেশন থেরাপি স্যার। আর থার্ড হলো কি? সার্জিক্যাল সার্জারি স্যার। সার্জারি এখানে মানে খুব বেশি চয়েস না, তবে মানে বটম অফ দ্য লিস্ট হলো সার্জারি। ফার্স্ট চয়েস হলো অ্যান্টিথাইরয়েড ড্রাগ, সেকেন্ড চয়েস রেডিও অ্যাবলেশন, থার্ড চয়েস হলো সার্জিক্যাল ট্রিটমেন্ট। আচ্ছা, এখন আরেকটা প্রবলেম দেখেন। 40-year-old male
presence in the medicine ward with the complaints of anorexia, nausea, and occasional vomiting for last 3 months. একটা middle aged মেল আসলো আপনার anorexia, nausea, and occasional vomiting for the last 3 months. On examination, he is moderately anemic and blood pressure is 180 by 105 millimeter of mercury. তার দেখলেন ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, টোটাল কাউন্ট নর্মাল, ডিফারেন্সিয়াল কাউন্ট নর্মাল, হিমোগ্লোবিন 6.5 গ্রাম পার ডেসিলিটার, মানে অ্যানিমিক। পেরিফেরাল ব্লাড ফিল্ম করছেন নর্মোক্রোমিক নর্মোসাইটিক অ্যানিমিয়া। ESR 50 millimeter in the first hour, random blood glucose 95 milligram per deciliter, electrolytes sodium 137, potassium 7.8, chloride 98, and CO2 12 milli equivalent per liter. তাহলে এইটা দেখে আপনার কি মনে হলো? সিকেডি মনে হলো স্যার। এখন এই যে অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং নিয়ে আসছে, হাইপারটেনশন আছে, অ্যানিমিয়া আছে, তাই না? আর কি আছে? হাইপারক্যালিমিয়া আছে, মেটাবলিক অ্যাসিডোসিস। আচ্ছা, তাহলে রাইট ডাউন দ্য অ্যাবনরমালিটিস অফ দ্য ইলেক্ট্রোলাইট রিপোর্ট ওই আগের মতো, হাইপারক্যালিমিয়া উইথ metabolic acidosis. আচ্ছা, mention one other important investigation for establishing diagnosis of this disease along with expected finding. কি? সেরাম ক্রিয়েটিনিন করাছে স্যার? সিরাম ক্রিয়েটিনিন একটাই করবেন, কারণ এই সিনারিও দেখেই মনে হচ্ছে কি এটা ক্রনিক কিডনি ডিজিজ। যে ক্রনিক কিডনি ডিজিজ, কারণ যে পেশেন্টের অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং, তার যদি অ্যানিমিয়া আর হাইপারটেনশন থাকে তখনই মনে করবেন এটা কিডনি ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ। হ্যাঁ, এখানে তার সাথে হাইপারক্যালিমিয়া আছে, মেটাবলিক অ্যাসিডোসিস, এগুলো ভার্চুয়ালি কনফার্ম করে দেয়। তাহলে একটা ইনভেস্টিগেশন করতে গেলেও এখন কি করব? সিরাম ক্রিয়েটিনিন। এবং সিরাম ক্রিয়েটিন কি এক্সপেক্ট করেন? রেইজ। তাহলে আমার এটা কি আরেকটা কি কোশ্চেন আছে বলেন তো? রাইট ডাউন ইমিডিয়েট রিস্ক অফ সাচ ইলেকট্রোলাইট রিপোর্ট অ্যালং উইথ পসিবল এক্সপ্লানেশন। ইমিডিয়েট রিস্ক কি এটা? অ্যারিথমিয়া। ঠিক আছে, অ্যারিথমিয়া। হ্যাঁ, আচ্ছা, এটা ইমিডিয়েট ডেথ হতে পারে ডিউ টু কার্ডিয়াক। ঠিক আছে, এত বেশি হাইপারক্যালিমিয়া আছে, তাই না? মেনশন অন ইম্পর্টেন্ট ড্রাগ টু ট্রিট অ্যানিমিয়া অফ দিস পেশেন্ট। কি? ইরাইথ্রোপোয়েটিন। এখানে কি লাগবে? অ্যানিমিয়া ট্রিট করার জন্য ইরাইথ্রোপোয়েটিন। রাইট ডাউন টু ডেফিনেটিভ ট্রিটমেন্ট মডালিটিস ফর হিম। এটা কি? ডায়ালাইসিস অথবা ট্রান্সপ্লান্টেশন রেনাল। ঠিক আছে, রেনাল ট্রান্সপ্লান্ট। হ্যাঁ, এটা ডেফিনেটিভ ট্রিটমেন্ট। হ্যাঁ, রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি বলি আমরা, তাই না? ডায়ালাইসিস আর কি ট্রান্সপ্লান্টেশন। এইরকম আপনাদের থাকতেও পারে। আচ্ছা, আরেকটা ছবি দিয়ে শেষ করে দেই, তারপরে আরো দেখেন। এইটা একটা হ্যান্ডের পিকচার যার অনেকগুলো ডিফর্মিটি আছে, তাই না? এই ডিফর্মিটির ভিতরে দেখেন যে এগুলোকে বলে কি? রিমোটেড নোডুল আছে। যদি আপনি যদি মানে প্রক্সিমাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্টে খেয়াল করেন, দেখবেন যে এরকম বাঁকা হয়ে গেছে। এটাকে কি বলি? সোয়ান নেক ডিফর্মিটি স্যার। আচ্ছা, যদি দেখেন থাম্বে দেখেন, দেখবেন যে কি হয়ে গেছে? জেড ডিফর্মিটি হয়ে গেছে। আচ্ছা, দেখেন যদি দেখেন হাতগুলো যদি দেখেন, আলনার ডেভিয়েশন অফ দ্য মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। জি স্যার, মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট গুলো আলনার দিকে সরে গেছে। হ্যাঁ, আচ্ছা, এবং দেখবেন ওয়াস্টিং অফ দ্য স্মল মাসল আছে, রিমোটেড নোডিউল আছে, তাই না? নোডুল আছে। আচ্ছা, তাহলে দেখেন কতগুলো জিনিস আছে যে এই জিনিস আছে। তাহলে আপনার, এবং শুধু তাই না, কিছু লোকে আবার বাটনিয়ারও আছে। ঠিক আছে, অনেকগুলো ডিফর্মিটি আছে। পসিবল কজ কি? রিমোটয়েড আর্থ্রাইটিস। ইম্পর্টেন্ট ল্যাবরেটরি ইনভেস্টিগেশন টু এস্টাবলিশ ডায়াগনোসিস। এখন কি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করতে পারেন? এটা তো আসলে কম্বিনেশন
ক্রাইটেরিয়া দিয়ে ডায়াগনোসিস কি ইম্পর্টেন্ট করতে পারেন সিবিসি মানে এসআর একটা আচ্ছা সিবিসি ইএসআর করতে ইএসআর পারেন সিআরপি ইএসআর একটা আরএ ফ্যাক্টর সিআরপি আরএ ফ্যাক্টর স্যার আরএ ফ্যাক্টর এনটিসিসিপি অ্যান্টিবডি জি স্যার আর জি স্যার আচ্ছা এক্সরে এক্সরে করতে পারেন তাই না না, এই জি, জিনিসগুলো করতে পারেন আচ্ছা এখন রাইট ডাউন 3 ইম্পর্টেন্ট স্পেসিফিক ড্রাগ টু ট্রিট দিস পেশেন্ট স্যার মানে হাইড্রোক্সিক্লোরোকুইন আছে আমরা সালফাসালাজিন এখানে আর মেথোট্রিক এগুলো খুব স্যার বেশি মেথোট্রিক ইউজ স্যার করি না আমরা তাহলে মেথোট্রিক মেথোট্রিক কি স্যার। স্যার ডিজিজ মডিফাইং ড্রাগ ইউজ করি তাই জি না স্যার ডিএমআরডি বলি তার মধ্যে একটা বলছেন যে হাইড্রোক্সিক্লোরোকুইন ইউজ করা যেতে পারে মেথোট্রিক জিট স্যার তারপরে মিথোট্রেক্সেট আর হলো সালফাসালাজিন স্যার সালফাসালাজিন ইউজ করা হয় তাই না অনেক সময় বায়োলজিক এজেন্ট ইউজ করা হয় ঠিক আছে বায়োলজিক এজেন্ট মনোক্লোনাল আচ্ছা বায়োলজিক এজেন্ট এটারনাট আচ্ছা আচ্ছা বায়োলজিক এজেন্টস এটানারসেপ্ট আছে হ্যাঁ তারপরে আরো অনেক আছে ইনফ্লিক্সিম্যাব ঠিক আছে ইনফ্লিক্সিম্যাব আছে অনেকগুলো আছে যেগুলো আছে আমরা ইউজ করতে পারি বায়োলজিক এজেন্ট কিন্তু আমরা এখানে সাধারণত বেশি ইউজ করি কি যে আমরা মেথোট্রিক জিট স্যার হ্যাঁ আমরা সাধারণত মেথোট্রেক্সেট সালফাসালাজিন লেফলুনামাইড হাইড্রোক্লোরোকুইন এগুলো ইউজ করি ঠিক আছে ডিএমআরডি বেশি ইউজ করি আচ্ছা আপনাদের দুই একটা ল্যাবরেটরি রিপোর্ট দেখাই রিপোর্টটা দেখেন দেখে আমাকে ডায়াগনোসিস বলেন স্যার এখানে তো ইএসআর করা নেই স্যার যা করা আছে এটা থেকে বলেন লিক নিউট্রোফিলি লিউকোসাইটোসিস মানে ডব্লিউবিসি কাউন্ট বেশি বেশি আর লিউকোসাইটোসিস আছে আচ্ছা প্লাটিলেট কাউন্ট নরমাল জি স্যার হিমোগ্লোবিন নরমাল নরমাল আচ্ছা এমসিবি ভালো আছে আচ্ছা এখানে কি আছে নিউট্রোফিল কাউন্ট ডিফারেন্সিয়াল কাউন্টের মধ্যে 92.2% জি স্যার তার মানে 25,000 আর নিউট্রোফিল কাউন্ট নিউট্রোফিল পার্সেন্টেজ 92.2% কি ডায়াগনোসিস হতে পারে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস স্যার নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস লিউকোসাইটোসিস জি স্যার ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে হ্যাঁ জি স্যার ব্যাকটেরিয়া জি স্যার ব্যাকটেরিয়াল ইনফেকশন অনেক ব্যাকটেরিয়াতে হতে পারে পাইজেনিক ব্যাকটেরিয়া তাই না জি স্যার জি স্যার আর কি হতে পারে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হতে পারে স্যার মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এটা হয় না মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসে লিম্ফোসাইট নিউট্রোফিলিক লিম্ফোসাইট লেভেলে না লিম্ফোসাইটও কিছু নরমাল কাউন্ট থাকে এটা হয় হলো মানে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস অলমোস্ট অল ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় শুধুমাত্র হয় না মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসে সাধারণত টাইফয়েডে হয় না ব্রুসেলোসিসে সাধারণত হয় না ঠিক আছে এই ইনফেকশন গুলোতে সাধারণত কি হয় না নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হয় না যাই হোক এটাতে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস তাহলে এটা হতে পারে এক নাম্বার হতে পারে কোথায় আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশন ব্যাকটেরিয়া আর ইনফেকশন কি হতে পারে অ্যাকিউট ইনফ্লামেশনে কিছু হতে পারে যেরকম অ্যাকিউট এমআই ঠিক আছে অ্যাকিউট এমআই হতে পারে অনেক সময় রিমাটয়েড আর্থ্রাইটিসও হতে পারে এরকম নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস ইনফ্লামেশন এরকম হতে পারে অথবা অ্যাকিউট ব্লিডিং অনেক সময় হয় ব্লিডিং হলে অবশ্য হিমোগ্লোবিন কমে যেত তাই না এটা দেখেন
স্যার এখানে হিমোগ্লোবিন লেভেল অনেক বেশি। এখানে কি কি অ্যাবনরমালিটি আছে সেটা বলুন। WBC কাউন্ট বেশি, আচ্ছা আরবিসি ডব্লিউবিসি ডিফারেনশিয়াল সবগুলো নিউট্রোফিলটা বেরিয়ে আসবে বেশি। 28,500 হিমোগ্লোবিন বেশি জি স্যার। জি স্যার 20.6, এমসিবি কম 65 পার, হ্যাঁ, আর কি জি স্যার প্লাটিলেট প্লেটলেটটা কাউন্ট হাই আছে। বেশি। হাই জি আছে স্যার স্যার। তাহলে আর ইএসএটা কম, WBC, ইএসএটা নরমাল। আরবিসি, তার মানে এটা প্রাইমারি পলিসাইথেমিয়া। WBC কাউন্ট বেশি, আরবিসি কাউন্ট বেশি, হ্যাঁ, তাহলে এটা জি স্যার প্রাইমারি স্যার। পলিসাইথেমিয়া রুব্রা। বলে, পলিসাইথেমিয়া রুব্রা ভেরা। ভেরা। জি স্যার। দেখেন এইটা দেখেন, এটাও একই, তো এটাও হিমোগ্লোবিন তো বেশি। বলেছি যে উর্বরা ভেড়া সবগুলো আচ্ছা, বেশি আছে স্যার। WBC বেশি, নিউট্রোফিল হিমোগ্লোবিন বেশি আছে। সবগুলো বেশি আছে। আচ্ছা, আর দেখেন যে প্লাটিলেটও 6,20,000, হ্যাঁ, জি সব স্যার কিছু, এটাও পলিসাইথেমিয়া রুব্রা ভেরা। এটা কি? এটা সিভিয়ার অ্যানিমিয়া আছে, 2.5 হিমোগ্লোবিন, হ্যাঁ, জি স্যার ডাব্লিউ কাউন্ট হাই, নিউট্রোফিল দেখেন 13% অনলি, ব্লাড সেল কত 32%, তার মানে অ্যাকিউট লিউকেমিয়া। প্লাটিলেট কাউন্ট 35,000, অনেক হ্যাঁ, কম আছে। 35,000, এমসিবি একটু বেশি, 107। আচ্ছা, তাহলে এটা অ্যাকিউট লিউকেমিয়া। এটা দেখেন তো, এটা হিমোগ্লোবিন একটু কম আছে না? জি স্যার একটু জি কম আছে। স্যার হিমা আর তো সব ঠিক আছে। এমসিবি খুবই কম, আর সব কই এমসিবি 49 মাত্র, তার মানে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক হাইপোক্রমিক অ্যানিমিয়া। তাহলে এমসিএইচ হলো 15.5, হ্যাঁ, মাইক্রোসাইটিক জি স্যার হাইপোক্রমিক, মেবি থ্যালাসেমিয়া, মেবি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, হ্যাঁ। অ্যানিমিয়া ক্রনিক ডিজিজ অথবা সেডিউলাস। আচ্ছা, এটা ওই একই হিমোগ্লোবিন পলিসাইথেমিয়া। এটা Sir, aplastic anemia. অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া না বলে আমার মনে হয় যে বলা ভালো, এইটা দেখে কি, হ্যাঁ হতে পারে অ্যাপ্লাস্টিক, মানে মানে প্যানসাইটোপেনিয়া নিউক্লিয়াস ভূমিটা বেড়ে গেছে স্যার। উইথ সিভিয়ার অ্যানিমিয়া, তাই না? আচ্ছা, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, ইউ আর রাইট, যে এটা পসিবল, কারণ হলো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া পসিবল, কারণ প্যানসাইটোপেনিয়া উইথ সিভিয়ার অ্যানিমিয়া, কারণ এখানে, ও আচ্ছা, নিউট্রোফিল আবার ঠিক আছে, তাই না? আচ্ছা, নিউট্রোফিল ঠিক আছে, আবার লিম্ফোসাইটও ঠিক, মানে নিউট্রোফিল অত স্যার কম, এমসিবিটা আবার হুম, এমসিবিটা বেশি আছে না স্যার? কোনটা? এমসিবি MCB মাইল্ড, স্যার মাইল্ড, রাইট। মাইল্ড। আচ্ছা, এখন আমাকে বলেন যে, আপনারা বললেন যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার এগেইনস্ট পয়েন্ট কোথায়, কি? স্যার যেহেতু ডব্লিউবিসি তো ঠিক আছে স্যার, তাহলে এটা তো বলা না যাবে না না স্যার। না, ডাব্লিউবিসি কাউন্ট কম আছে তো, কম আছে স্যার, কম আছে। টোটাল কাউন্ট অফ একটা, ডাব্লিউসি কম। মানে
ইএসআর হলো 0.5। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে অলমোস্ট অল কেসে কি হয় 100 এর উপরে ইএসআর থাকে, তাই না? আর একটা কি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হলে নিউট্রোফিল কাউন্ট আরো কমে যাওয়ার কথা ছিল। আরো হ্যাঁ? কমে যাবে, জি স্যার। আচ্ছা, যাই হোক, এটা অনেকগুলো ডিফারেন্সিয়াল। হোয়াই নট দিস ইজ ডেঙ্গি উইথ ব্লিডিং? হতে পারে তো, হতে পারে না? পারে স্যার। আচ্ছা, আমি ডেঙ্গুতে তো কোনো সিনারিও বলি নাই। আচ্ছা, না কারণ স্যার, বলেন না। ইএসআর ডেঙ্গুতে বলা কম। আছে স্যার। যাই হোক, এটা ডাব্লিউবিসি কাউন্ট কম, টোটাল কাউন্ট, এইভাবেই বলেন, অ্যাবনর্মালিটি গুলো বলেন। তারপর ডিফারেন্সিয়াল গুলো অনেক কিছু আসতে পারে। এইটা কি বলেন? এখানে দেখেন ডাব্লিউবিসি কাউন্ট কম আছে না, জি স্যার, কম আছে। 300। হিমোগ্লোবিন 3.1, অনেক কম। এমসিবি বেশি, হ্যাঁ? প্লাটিলেট 96,000। তার মানে এখানে দেখে কি বুঝলেন? এনিমিয়া, সিভিয়ার এনিমিয়া। অ্যানিমিয়া। প্যানসাইটোপেনিয়া উইথ সিভিয়ার এনিমিয়া উইথ হাই এমসিবি, তাই না? জি স্যার। এমসিবি, তাহলে দেখেন হাই এমসিবি আর কি প্লাটিলেট কাউন্ট কম, ডাব্লিউবিসি কাউন্টও কম এবং হিমোগ্লোবিন খুব কম। এটা কি কারণ হতে পারে? কি? স্যার মেগালোব্লাস্টিক। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া স্যার। কারণ মেগালোব্লাস্টিক এনিমিয়াতে অনেক সময় প্যানসাইটোপেনিয়া হয়। এটা কি কারণ হতে পারে? ভিটামিন বি12 আর ফলিক অ্যাসিড অথবা ডেফিসিয়েন্সি। ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। আজ এই পর্যন্তই থাকুক। তারপরে আমরা অস্পিড আরো কিছু জিনিস নিয়ে আলোচনা করব এবং ইসিজি নিয়ে করব। হ্যাঁ, জি ঈদের স্যার। আগে কি স্যার ক্লাস নেবেন না স্যার? ঈদের আগে আর ক্লাস নিব না। ঈদের 4 তারিখ পর্যন্ত তোমাদের অফিসিয়ালি কোনো ক্লাস হবে না। হ্যাঁ, 8 তারিখ। 4 তারিখ পর্যন্ত, ঠিক আছে? তারপরে যারা নিতে চায় তারা নিতে পারে। হ্যাঁ, ওকে ওকে স্যার। স্যার। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার।